আমার প্রেগন্যান্সির ৮ মাস চলতেছে। কিন্তু আমার স্বামীর আমার প্রতি কোনো খেয়ালই নেই। আমি যে একটা মানুষ, আর এই সবথেকে বড় কথা, আমি তার বাচ্চার মা। তার আমার প্রতি খেয়াল না থাকলেও তার বাচ্চার প্রতি তো খেয়াল থাকা উচিত, তাই না? সেটাও নেই। সে আমাকেও দেখে না, তার বাচ্চার প্রতিও তার কোনো টান নেই। সে তো পরনারীতে আসক্ত। আমার বিয়ের ৪ মাস পরেই আমি কনসিভ করি। অবশ্য বিয়ের প্রথম রাত থেকেই আমার জীবনটা একদম নরক হয়ে গিয়েছিল। আমি পালিয়ে বিয়ে করেছি, অথচ কেউ দেখে বুঝতেই পারবে না যে আমি পালিয়ে বিয়ে করেছি, তাকে ভালোবেসে বিয়ে করেছি। মনে হয় যে তার বাবা মা আমার সাথে তার জোর করে বিয়ে দিয়েছে। কিছু না হতেই আমাকে মারে, কিছু না হতেই গালাগালি করে। তরকারিতে যদি একটু লবণ কম হয় তাহলে আমাকে অনেক গাল পারে। আমার আমরা ২ বোন। আমার শাশুড়ি আমাকে একটুও সহ্য করতে পারে না। আমার স্বামী একা। আমার শ্বশুর বেঁচে নেই, সে অনেক আগেই মারা গিয়েছে, হয়তো আমার শাশুড়ির জ্বালাতেই মারা গিয়েছে। আমি এখন প্রেগনেন্ট। আগে আমার থেকে অনেক কাজ করে নিত, এখনও করিয়ে নাই। আগের কথা সেটা আলাদা, কিন্তু এখন ৮ মাস চলছে। এখন আমার সাবধানে থাকা উচিত, ভালো মন্দ খাওয়া উচিত। ভালো মন্দ রান্না হলে তারা মা ছেলেই খায়, আমাকে দেওয়া হয় না। আমার নাকি অনেক শক্তি আছে, আমার বয়স এখন অনেক আছে, আমার খেতে হবে না। আমার বাচ্চার কোনো প্রোটিন দরকার নেই, আমি যা আছি এতেই অনেক। এগুলো বলে আমাকে কিছু খেতে দেওয়া হয় না। আমি প্রেগনেন্ট, এখনও পর্যন্ত এই বাড়িতে আসার পর থেকে আমি একটা ফলের মুখ দেখিনি। আমার এখন অনেক প্রোটিন প্রয়োজন, কিন্তু আমাকে প্রোটিন তো দূরে থাক, গাধার মতো খাটিয়ে নেওয়া হয়। সকাল থেকে কাজ শুরু হয়, রাতেও শেষ হয় না। আমি পালিয়ে গ্রামে বিয়ে করেছি, এই জন্য আমার সব কাজই করতে হয়, গরু ছাগল সব কাজ। একদিন আমি রান্না করতে গিয়ে পড়ে যেতে ধরেছি, তখন আমি চেয়ারে বসে গেলাম। তারপরে আমার স্বামী আসলো, আসার পরে সে বলছে যে খাবার কোথায়, তাড়াতাড়ি দে, আমার ক্ষুধা পেয়েছে অনেক। আমি বললাম খাবার তো হয়নি, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আজকে একটু বলো তোমার মাকে রান্না করতে। সে আমাকে অনেক গালাগালি করলো যে কেন হবে না, তোর শরীর কেন খারাপ থাকবে, তুই এগুলো নাটক করিস। তার মাও এসে একই কথাই বলল। আমি তার বউ না, মনে হয় কাজের মেয়ে, আমাকে টাকা দিয়ে পুষছে, এমন ব্যবহার করে। কাজের মানুষের সাথে মানুষ হয়তো ভালো ব্যবহার করে। চুন থেকে পান্না খসতেই আমার মার খেতে হয়। কত যে মার খেয়েছি তার হিসাব নেই। একটু কিছু না হতেই গালাগালি করে, আমার বাবা মা তুলে গাল পারে। সেটা আমার একদমই পছন্দ না, আমাকে মারিয়ে গাল পারে, সেটা আমি বুঝলাম। কিন্তু আমার বাবা মা তুলে যখন কথা বলে তখন আমার একটুও ভালো লাগে না। যাই হোক, আমার মা এখন আমার সাথে লুকিয়ে কথা বলে, বিয়ের কিছুদিন পর থেকেই কথা বলা শুরু হয়। এখনও কথা বলে, কিন্তু আমি এগুলো জ্বালাতন কিছুর কথাই বলি না। আমি বলি তোমার জামাই অনেক ভালো মা, তুমি একদিন এসে দেখে যেও। কিন্তু আমার বাবা তো তাকে আসতে দিবে না, তাই বলার সাহস পাই। তো তার মা তখন এসে বলে আমি বয়স্ক মানুষ, আমি কি তোর বউ আর তোকে খাওয়ানোর জন্য, রান্না করে খাওয়ানোর জন্য হয়েছি? তোর বউ রান্না করতে পারলে খাবি, না পারলে খাবি না। তার ছেলে তো তার ভক্ত, মা ভক্ত যাকে বলে। মায়ের কোনো কথাই সে ফেলে না। সে বলল ঠিকই তো, আমার মা বয়স্ক মানুষ, সে কেন রান্না করে খাওয়াবে? তুই রান্না করে খাওয়াবি, তুই রান্না করবি এখন। তো আমি কিছু না বলে কষ্ট করে রান্নাটা করলাম। সেই দিন গেল, বিকেলে আমাকে বলছে পুকুর থেকে মাটি এনে বাড়িটা লেপে নাও। আমি প্রেগনেন্ট, আমার এই অবস্থায় কি এগুলো করা ঠিক হবে? আমি বললাম মা, আমার শরীরটা অনেক খারাপ, আমি সুস্থ হয়ে যাই তারপরে সব করব। সে বলে তুই সুস্থ হতে হতে সারা যুগ লেগে যাবে, ততদিন আমার বাড়িটা ভেঙে পড়ুক। তো আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম মাটি আনতে। তারপরে সেখানে গিয়ে আমি একদম পড়ে গেলাম। তারপরে সবাই মিলে আমাকে বাড়িতে আনলো। আমার শাশুড়ি আর স্বামী বলে তুই নাটক করে পড়ে গিয়েছিস, লোক দেখাচ্ছিস, তাই না? তাই বলে আমাকে আবারও মারলো। আমার আর এগুলো দোজকের মধ্যে থাকতে একদম ভালো লাগছিল না। মনে হচ্ছিল যদি আল্লাহ আমাকে তুলে নিত তাহলে অনেক ভালো হতো। কিন্তু যখন ভাবতাম যে হ্যাঁ, আমার একটা সন্তান আসবে, তাকে কে দেখবে? সে যদি আমার যদি কিছু হয় তাহলে সে তো আর পৃথিবীর মুখ দেখতে পারবে না। আমি ওর দিকে তাকিয়েই চুপচাপ থাকতাম। প্রত্যেক দিন একা একা কাঁদতাম আমার বাবা মার কথা ভেবে, যে বাড়িতে কতই না ভালো ছিলাম। আমার মা লুকিয়ে আমাকে টাকা দিয়েছিল, সেই টাকা আমি আমার স্বামীকে দিই। দেওয়ার পরে তাকে আমি বললাম যে এটা আমার মা দিয়েছে, আমাকে একটু ফলমূল আর কিছু ঔষধ এনে দিও, আমার শরীরটা অনেক খারাপ। সে বলল ঠিক আছে, কিন্তু সে তার গার্লফ্রেন্ডের জন্য কাপড় চোপড় কিনেছে। সেটা আমি কেমন করে জানলাম? সে প্রত্যেক দিন রাতে কথা বলতো আমি ঘুমিয়ে যাওয়ার পরে, সেটা আমি জানতাম না, কিন্তু অনেক দিন আগে টের পেয়েছিলাম। সেটা তাকে বলার পরে সে আমাকে অনেক নির্যাতন করে। তারপরে সেই দিন রাতে আমি আবারও শুনি, সে বলছে তোমার কাপড় চোপড় পছন্দ হয়েছে, তোমাকে যেগুলো কসমেটিক্স দিলাম সেগুলো কি তোমার পছন্দ হয়েছে? সেই মেয়েটা কী বললো আমি জানি না, বলছে সমস্যা নেই, তোমার যখন লাগবে আমাকে বলবে, আমি তোমাকে দিয়ে দেবো। তো তারপরে আমি সকালে উঠে বললাম যে আমার ফলমূল কোথায়, তোমাকে না আমি সকালে দিয়েছিলাম কালকে, তুমি বিকেলেও এনে দিলে না, এখনও এনে দিলে না, আমার ওষুধও তো লাগবে। বলে তোর ওগুলো কিছু লাগবে না। তোর ওগুলো কেন লাগবে? হ্যাঁ, যেমন আছিস তেমন থাক। আমি বললাম তো অন্য নারীকে দিবে না, অন্য মেয়েকে? আমি প্রেগনেন্ট, আমার শরীর অনেক খারাপ, তুমি এটা দেখেও তুমি পরনারীকে মার্কেট করে দিচ্ছ, আর আমার কথা একটাবারও ভাবলে না। সে আমাকে জোরে একটা থাপ্পড় দিল। যে থাপ্পড়ে আমার কান দিয়ে রক্ত বের হয়ে গেল।
তারপরেও তাদের কোনো দয়া হলো না। আমি চিৎকার করে উঠলাম, আমার শাশুড়ি আসলো, এসে বলছে কী হয়েছে, ওকে মারছিস কেন? তো তার ছেলে বলল যে কিছু না মা, ওগুলো তুমি ধরো না, তুমি যাও। তখন আমার শাশুড়ি বলল যে এত বার বাড়লে তাই হবে তোর, তাই বলে চলে গেল। আমাকে সে না গ্রহণ করলো, কিন্তু আমার পেটে যার বাচ্চা সেটা তো তারই, তাই না? তাকে তো অন্তত ভালোবাসবে, তার প্রতিও তার কোনো খেয়াল নেই। আমি ভাবছি শুধু যে আমার সন্তানটা যখন পৃথিবীতে আসবে তখন তার কি হবে, তারও কি এমন অবস্থা হবে? শুধু সেটাই ভাবতাম। ভাবতে ভাবতে আমার প্রেগনেন্সির ডেট আসলো। আমার সারাটা দিন কাজ করতে হতো, গরু ছাগলের সব কাজ, আমাকে খাওয়ানোও হতো না তেমন। আমি একদম অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতা নিয়ে কাজকর্ম করতে করতে একদিন আমার রাতে অনেক পেটে ব্যথা ওঠে। তখন আমি আমার স্বামীকে বলি যে আমার পেটে না অনেক ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না। তারপরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু লোকাল হসপিটাল মানে সরকারি হাসপাতাল যাকে বলে। নিয়ে যাওয়া হলে তারা জানায় আমার স্বামীকে, আমার শাশুড়ি তো নিয়ে যেতেই দিবে না। তারপরে সবাই লোকেরা বলল যে হাসপাতালে নিয়ে যান, এখন আশেপাশে কিছু পাওয়া যাবে না, কোনো লোক পাওয়া যাবে না। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার স্বামীকে ডাক্তার বলছে এনার কন্ডিশন অনেক খারাপ, এনাকে সিজার করতে হবে, রক্ত দিতে হবে, অনেক খরচ পড়বে। সিজার না করলে মা বাচ্চা কারো একটা জীবনের ঝুঁকি আছে, দুইজনেরই জীবনের ঝুঁকি আছে। আমার শাশুড়ি বলে আমাদের 10-12টা আমরা সন্তান লালন পালন করিনি? আমিও তো সন্তান লালন পালন করেছি, আমিও সন্তান জন্ম দিয়েছি, কই আমার তো এরকম হয়নি, নর্মালেই হবে সন্তান। তো অনেক ঝগড়াঝাটি হলো না ডক্টর আর আমার স্বামী আর শাশুড়ির সাথে। তো এক পর্যায়ে তার রাজি হয়ে গেল যে ঠিক আছে নর্মালি হচ্ছে, কিন্তু কারো কিছু হলে আমরা কোনো দায় নিতে পারবো না। তারপরে বাচ্চা ডেলিভারি হলো, কিন্তু ভাগ্যক্রমে বাচ্চাটা আমার মারা গিয়েছে। আমার যখন হুঁশ ফিরলো আমি বলছি আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চাটাকে ধরিয়ে দেওয়া হলো, আমার বুকের ওপরে রাখা হলো, কিন্তু তার নড়াচড়া কিছুই নেই। আমি বলছি যে আমার বাচ্চা নড়াচড়া করছে না কেন? সে কখন কথা বলবে, সে নড়াচড়া কখন করবে, সে কান্না করছে না কেন? আমি একদম পাগলের মতো হয়ে গিয়েছি। আমার স্বামী আর শাশুড়ি একদম চুপ, তাদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না, একদম চুপচাপ। তারপরে আমার বাবা মা আসলো। আমার বাবা মা আসার পরে আমার বাবা মাকে অবশ্য আমি জানিয়েছিলাম আমার মাকে। তখন আমার বাবাকে নিয়ে আমার মা আসার পরে আমার বাচ্চাটা যখন দেখে একদম মৃত, আর আমার অবস্থাটা দেখে আমার শাশুড়ি আর আমার স্বামীর বিরুদ্ধে কেস দেয় নারী নির্যাতনের। তারপর কেস দেওয়া হলে আমি আমার বাবাকে বলি না বাবা, তোমরা কেসটা তুলে নাও, আমার জন্য কেসটা তুলে নেওয়া হয়, আমি অনেক জোর করেছি। তারপরে কেস তুলে নেওয়ার পরে আমাকে আমার বাবা মা নিয়ে চলে যায়, তারপরে ডিভোর্স করিয়ে নেয়। আমাকে অনেক জ্বালিয়েছে ওরা। এখন আমি পড়াশোনা করছি, আমাকে আমার বাবা মা এখনও বিয়ে দেয়নি, এখন অনেক ভালো আছি। কিন্তু শুনেছি তার নাকি ওই মেয়েটার সাথে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে ওর মাকে নাকি অনেক মারধর করে, কিন্তু সে কিছুই বলতে পারে না। কিছু বললেই তাকে নাকি এখনো গায়ে হাত তুলতে পারে না। একদিন গায়ে হাত তুলেছিল, তাকে জেলে ভাত খাইয়েছে। এই গল্পটি একটা আপু আমাকে বলেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।